Assalamu alaikum. My dear students and respected viewers, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Now, I am going to deliver my lecture on the subject Management, Program BBA Honors 4th Year, Course Code 242603. Name of the course, Financial Management in English. Lecture number 7. The name of chapter is Capital Market Financing. It is chapter 5 and it is the first lecture on chapter 5. Today I am here with you, Mohammad Shipon Mia, Associate Professor, Department of Management, Kumilla Victoria Government College, Kumilla. Dear students, আমরা চ্যাপ্টার 5 এর এই বিষয়গুলো স্লাইডে প্রদর্শিত বিষয়গুলো নিয়ে আমরা আজকে লেকচার উপস্থাপন করব। লেকচারের বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি এই লেকচারটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা বলতে পারবে পাবলিক অফারিং অফ সিকিউরিটিজ বলতে কি বোঝায়, পাবলিক অফারিং কি, রাইট ইস্যু কি, ট্র্যাডিশনাল আন্ডাররাইটিং কি, স্ট্যান্ড বাই আন্ডাররাইটিং, ফ্লোটেশন কস্ট, বেস্ট এফোর্ট অফারিং, গ্রিন শো প্রভিশন, মেকিং এ মার্কেট, শেলফ রেজিস্ট্রেশনস, ওভার সাবস্ক্রিপশনস, ফাইন্যান্সিং এ ফ্লেজিং, এই বিষয়গুলি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করলে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট সম্পর্কে তোমরা একটি স্বচ্ছ ধারণা লাভ করবে। ডিয়ার স্টুডেন্টস, শুরুতে আমরা আসি হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট বলতে কি বোঝায়? Capital market refers to a place where long-term supply of fund is available as well as procurement of those fund is made. অর্থাৎ ক্যাপিটাল মার্কেট হলো এমন একটি মার্কেট যেখানে লং টার্ম ক্যাপিটাল বা লং টার্ম ক্যাপিটাল ফান্ড আছে এবং সেই ফান্ডগুলো প্রকিউরমেন্ট করা। অর্থাৎ এই মার্কেট থেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ফান্ড সংগ্রহ করে থাকে এবং আরেক গ্রুপ আছে যারা দীর্ঘমেয়াদী ফান্ড সাপ্লাই করে থাকে। তাহলে এখানে ডিমান্ড এবং সাপ্লাই দুটি হলো কি লং টার্ম ক্যাপিটালের অ্যারেঞ্জমেন্ট এই মার্কেট করে থাকে। এটা কি আমরা বলি ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট ইজ দ্য অরিজিন অফ লং টার্ম ফান্ডস, ইকুইটি স্টক, প্রেফার্ড স্টক অ্যান্ড বন্ড সিকিউরিটিস। এখানে বলা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে কি কি ধরনের সিকিউরিটিস ক্রয় বিক্রয় করা হয় সেটা এখানে বলা আছে যে এটা হলো অরিজিন অফ লং টার্ম ফান্ডস, যেমন ইকুইটি স্টক, প্রেফার্ড স্টক এবং বন্ড সিকিউরিটিস, এই আইটেমগুলো সেখানে ক্রয় বিক্রয় করা হয়। This market deals with capital market securities like treasury notes or bonds, municipal bonds, corporate bonds, mortgage and equity securities, namely common stock and preferred stock. অর্থাৎ এখানে আমরা আরো অনেকগুলো নাম দেখলাম, যেমন ট্রেজারি নোটস অর বন্ডস, মিউনিসিপাল বন্ডস, কর্পোরেট বন্ডস, মর্টগেজ এন্ড ইকুইটি সিকিউরিটিস, নেমলি কমন স্টক এন্ড প্রেফার্ড স্টক। মূলত কমন স্টক, প্রেফার্ড স্টক, মর্টগেজ সিকিউরিটিস, ট্রেজারি বন্ড, মিউনিসিপাল বন্ড, এই সকল সিকিউরিটিস গুলো এই মার্কেটে ক্রয় বিক্রয় করা হয়। তোমরা এই পাশের চিত্রটা দেখো যে আমরা যদি একটা দেশের টোটাল যে মার্কেট আছে, একটা অর্থ সংক্রান্ত যে মার্কেট, সেই মার্কেটটাকে একসাথে বলা হয় ফাইন্যান্সিয়াল মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ দ্য কম্বিনেশন অফ মানি মার্কেটস অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস। দেখো আমরা যদি বৃহৎ পরিসরে বিবেচনা করি তাহলে একটা দেশে যে অর্থ সংক্রান্ত এবং মূলধন সংক্রান্ত যে মার্কেট, সেই মার্কেটটাকে একত্রে বলা হয় ফাইন্যান্সিয়াল মার্কেটস। ফাইন্যান্সিয়াল মার্কেটের দুটি প্রধান এলিমেন্টস, একটা হলো মানি মার্কেটস আর একটা হলো ক্যাপিটাল মার্কেটস। ক্যাপিটাল মার্কেটের মধ্যে কি কি আছে দেখো, ক্যাপিটাল মার্কেটে সিকিউরিটিজ মার্কেট আর হলো আদার টাইপস অফ বোরোইং অ্যান্ড লেন্ডিং মার্কেট। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের আবার দুটি অংশ রয়েছে, একটা হলো সিকিউরিটি মার্কেট আর একটা হলো আদার টাইপস অফ বোরোইং অ্যান্ড লেন্ডিং মার্কেট, অর্থাৎ আরেকটা মার্কেট। তো আমাদের মূল আলোচ্য বিষয় হলো সিকিউরিটি মার্কেটস। সিকিউরিটি মার্কেটস মূলত ক্যাপিটাল মার্কেটের একটি মূল অংশ। তাহলে সিকিউরিটি মার্কেটস আবার কি থাকে, প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট। তোমরা এখানে চিত্রে দেখো ক্যাপিটাল মার্কেট মূলত দুটি মার্কেট নিয়ে গঠিত, একটা হলো প্রাইমারি মার্কেট আর একটা হলো সেকেন্ডারি মার্কেট। আর ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন কম্পোনেন্টস গুলো দেখো এখানে। ক্যাপিটাল মার্কেটের কম্পোনেন্টস গুলোকে দুটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হলো ডিপোজিটরি কম্পোনেন্টস আর একটা হলো নন ডিপোজিটরি কম্পোনেন্টস। তো ডিপোজিটরি কম্পোনেন্টস গুলো কি কি? ডিপোজিটরি কম্পোনেন্টস গুলো হলো কমার্শিয়াল ব্যাংকস, ক্রেডিট
ক্রেডিট আন্ডার সেভিংস ব্যাংক, ক্রেডিট আন্ডার সেভিংস ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংকস, ক্রেডিট ইউনিয়নস। অর্থাৎ এখানে এই যে প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন অংশ থেকে সমাজের বিভিন্ন সেকশন থেকে ডিপোজিট সংগ্রহ করে থাকে। এটাকে বলা হয় ডিপোজিটরি কম্পোনেন্টস। আর নন ডিপোজিটরি কম্পোনেন্টস গুলো কি কি? নন ডিপোজিটরি কম্পোনেন্টস গুলো হলো ফাইন্যান্স কোম্পানিজ, ডিএফআইস অর্থাৎ ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, স্টক এক্সচেঞ্জ, লিজিং কোম্পানিজ, মিউনিসিপাল মিউচুয়াল ফান্ডস, পেনশন স্কিম, ইন্স্যুরেন্স স্কিম, এগুলো হলো নন ডিপোজিটরি কম্পোনেন্টস। অর্থাৎ এরা সরাসরি ক্যাপিটাল মার্কেটের কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে ক্যাপিটাল মার্কেট কিভাবে সৃষ্টি হয়েছে, যে ক্যাপিটাল মার্কেট হলো ফাইন্যান্সিয়াল মার্কেটের একটি কম্পোনেন্টস। আর ক্যাপিটাল মার্কেটের মূল কম্পোনেন্টস হলো, ক্যাপিটাল মার্কেটের দুটি অংশ, একটা হলো প্রাইমারি মার্কেট আর একটা হলো সেকেন্ডারি মার্কেট। তো এই ক্যাপিটাল মার্কেটের কম্পোনেন্টস গুলোকে দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। কি কি? একটা হলো ডিপোজিটরি কম্পোনেন্টস আর একটা হলো নন ডিপোজিটরি কম্পোনেন্টস। তো ডিপোজিটরি কম্পোনেন্টস গুলোর উপাদানগুলো কি কি? এখানে এগুলো আমরা বলেছি, কমার্শিয়াল ব্যাংকস, ক্রেডিট আন্ডার সেভিংস ব্যাংকস, ইনভেস্টমেন্ট ব্যাংকস, ক্রেডিট ইউনিয়নস, আর এগুলো হলো নন ডিপোজিটরি কম্পোনেন্টস। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো নন ডিপোজিটরি কম্পোনেন্টস এর অংশবিশেষ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ক্যাপিটাল মার্কেট কি, ক্যাপিটাল মার্কেট কিভাবে সৃষ্টি হয় এবং ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন কম্পোনেন্টস গুলো কি কি। এখন আমরা দেখব শুরুতেই পাবলিক অফারিং অফ সিকিউরিটিজ বলতে কি বোঝায়। তো তোমাদের ক্যাপিটাল মার্কেটের অপারেশনস গুলোর ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটে যে সিকিউরিটি বিক্রি করা হয় সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পাবলিক অফারিং অফ সিকিউরিটিজ। তো পাবলিক অফারিং বলতে কি বোঝো দেখো এখানে, যে পাবলিক অফারিং হলো, a public offering is the offering of securities of company or a similar corporation to the public। তাহলে এখানে পাবলিক অফারিং হলো এক ধরনের অফারিং। কি অফার করে? এরা সিকিউরিটিস অফার করে। কার সিকিউরিটি অফার করে? কোম্পানি অথবা সিমিলার কর্পোরেশন, অর্থাৎ কোনো কোম্পানি বা মিউনিসিপাল ফান্ডস বা কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি এরা অফার করে থাকে। কার কাছে অফার করে? টু দ্য পাবলিক, পাবলিকের কাছে। দ্যাট আর জেনারেলি লিস্টেড অন এ স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ স্টক এক্সচেঞ্জে লিস্টেড এমন কোনো প্রতিষ্ঠান বা এমন কোনো কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে তাদের সিকিউরিটি বিক্রয়ের জন্য যে অফার প্রদান করে থাকে, সে অফার কি বলা হয়? পাবলিক অফারিং। তো পাবলিক অফারিং অর ইস্যু ক্যান বি ফার্দার ক্লাসিফাইড ইনটু ইনিশিয়াল পাবলিক অফার অ্যান্ড ফলো অন পাবলিক অফার। অর্থাৎ পাবলিক অফারিংকে আবার দুটা ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। একটা হলো ইনিশিয়াল পাবলিক অফার আর একটা হলো ফলো অন পাবলিক অফার। তো ইনিশিয়াল পাবলিক অফারটা ইনভেস্টরদের কাছে আইপিও নামে পরিচিত, আর ফলো অন পাবলিক অফারটা এফপিও নামে পরিচিত। Usually, a public offering requires the issuing company to publish a prospectus detailing the terms and rights attached to the offered security। অর্থাৎ পাবলিক অফারিং করার জন্য কোম্পানিকে একটি প্রসপেক্টাস পাবলিশ করতে হয়, প্রসপেক্টাস। আর প্রসপেক্টাসের মধ্যে বিভিন্ন ধরনের টার্মস এবং কোম্পানি সংক্রান্ত বিভিন্ন ধরনের বিবরণ এবং শেয়ার হোল্ডারদের কি কি অধিকার থাকবে, ডিটেইলস বিবরণ সেখানে উল্লেখ থাকে প্রসপেক্টাসে। as well as information on the company itself, এবং কোম্পানির সংক্রান্ত, কোম্পানির যাবতীয় বিষয়, কোম্পানির অর্থ সংস্থান সংক্রান্ত, কোম্পানির বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত ইনফরমেশন এই প্রসপেক্টাসে উল্লেখ করতে হয়। Many other regulatory requirements surround any public offering and they vary according to the jurisdiction। অর্থাৎ একটি কোম্পানির প্রসপেক্টাসে বা একটি কোম্পানিকে কি কি ধরনের রেগুলেটরি বা আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তা বিভিন্ন কোম্পানি টু কোম্পানি নির্ভর করে, এবং সে কোন সেক্টরে ব্যবসা করছে সেগুলির উপর নির্ভর করে, কোম্পানি নেচারের উপর নির্ভর করে। তাহলে আমরা এখানে বুঝলাম পাবলিক অফারিং কি, পাবলিক অফারিং কত প্রকার ও কি কি। তো পাবলিক অফারিং কে আবার দেখো, ইস্যু শব্দটা এখানে বলা হয় ইস্যু। ইস্যু হলো ক্যাপিটাল মার্কেটে যে এলিমেন্টস গুলো, ক্যাপিটাল মার্কেটে যে ইনস্ট্রুমেন্ট গুলো বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় সেগুলো কি বলা হয়? ইস্যু। আমরা তাকে সিকিউরিটিস বলে থাকি। তাহলে এখানে দেখো, আমরা চিত্রটাতে দেখতে পাচ্ছি যে এখানে চার ধরনের সিকিউরিটিস, এখানে সিকিউরিটি চার ধরনের অর্থাৎ চার ভাবে ইস্যু করা হয়ে থাকে। কয়ভাবে ইস্যু করা হয়ে থাকে? চার ভাবে। কি কি? পাবলিক ইস্যু, রাইট ইস্যু, বোনাস ইস্যু, প্রাইভেট প্লেসমেন্ট। এই চার ভাবে সিকিউরিটি বিক্রয় করা হয়ে থাকে। তো এই চার ভাবে পাবলিক ইস্যুকে আবার আমরা দেখেছি দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো আইপিও আর একটা হলো এফপিও। আর প্রাইভেট প্লেসমেন্ট আবার দুই ভাবে বিভক্ত, একটা হলো প্রেফারেন্সিয়াল ইস্যু আর একটা হলো
কিউআইপি। তাহলে আমরা এখানে ইস্যু দেখলাম, ইস্যু কয় প্রকার? ইস্যু 4 প্রকারে হতে পারে। আর পাবলিক ইস্যু কয় প্রকার? পাবলিক ইস্যু 2 প্রকার। আবার প্রাইভেট প্লেসমেন্ট কয় প্রকার? প্রাইভেট প্লেসমেন্টও 2 প্রকার। এছাড়াও আছে রাইট ইস্যু এবং বোনাস ইস্যু। আশা করি তোমরা পাবলিক অফারিং সম্পর্কে আমরা যে এক্সপ্লেনেশন এখানে প্রদান করেছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা একটু ডিটেইলস দেখব যে ইনিশিয়াল পাবলিক অফারিং কি এবং ফলো অন পাবলিক অফারিং কাকে বলে। তো ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও বলতে কি বোঝায়? তো তোমরা জানো যে একটি প্রতিষ্ঠান যখন শেয়ার বাজারে যখন প্রথম আসে সে আইপিও মাধ্যমে এসে থাকে। তাহলে সে আইপিও বলতে কি বোঝায়? দেখো এখানে আইপিও ইজ দ্য অফারিং that occurs only when a company offers its equity shares, not other securities, for the first time for public ownership and trading, an act making it a public company. কি বলছে এখানে? যে আইপিও is the offering that occurs only when a company offer its equity share. অর্থাৎ পাবলিক অফারিং হলো এমন একটি অফার যা কোম্পানি অফার করে থাকে বিক্রয়ের জন্য। কি বিক্রয়ের জন্য? তার ইকুইটি শেয়ার এবং অন্য কোনো সিকিউরিটিস না, যেমন প্রেফার্ড স্টক বা বন্ড, এগুলি হলে হবে না। এটা হবে শুধুমাত্র ইকুইটি শেয়ার, অর্থাৎ কি মালিকানা মূলধন, ইকুইটি শেয়ার, যাকে আমরা অর্ডিনারি শেয়ার বলে থাকি। ইকুইটি শেয়ার অফার করে থাকে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো বিক্রয়ের জন্য। কার কাছে বিক্রয়ের জন্য? ফর পাবলিক ওনারশিপ, জনগণের নিকট বিক্রয়ের জন্য এবং ক্রয় বিক্রয়ের জন্য। এই কোম্পানিটা যে অফার ইস্যু করে থাকে বা অফার করে থাকে তাকে বলা হয় আইপিও। তাইলে আমরা এই জায়গাটাকে যদি আমরা সামারি করি তাহলে কি আমরা বুঝতে পারলাম? যে ইনিশিয়াল পাবলিক অফারিং হলো জনসাধারণের উদ্দেশ্যে একটি কোম্পানি সর্বপ্রথম যখন শেয়ার বিক্রি করার জন্য যে উপস্থাপন করে, শেয়ার বিক্রয়ের জন্য যে প্রসপেক্টাস বা শেয়ার বিক্রয়ের জন্য যে অফার উপস্থাপন করে, সেই অফারটা কি বলা হয়? ইনিশিয়াল পাবলিক অফারিং। এবং এটা কি ফর দ্য ফার্স্ট টাইম, এটা সর্বপ্রথম ঘটে থাকে এবং কোম্পানি লিস্টেড হওয়ার পরে কোম্পানি আইপিও ইস্যু করে থাকে। নট অল পাবলিক অফারিং আর আইপিও। বলা হচ্ছে পাবলিক অফারিং বিভিন্ন ধরনের হতে পারে, আমরা একটু আগে দেখেছি পাবলিক অফারিং বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু সবগুলোকে আইপিও বলা যাবে না। তাহলে আইপিও হওয়ার জন্য কন্ডিশন আছে। কি হবে? ইন দিস কেস an unlisted company makes either a fresh issue of securities or offer its existing securities for sale or both the first time to the public. অর্থাৎ আইপিও হওয়ার জন্য কোম্পানি ফার্স্ট টাইম পাবলিকের কাছে আসতে হবে। অর্থাৎ কোম্পানি যখন পাবলিক লিস্টেড, অর্থাৎ শেয়ার মার্কেটে বা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে সর্বপ্রথম কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য যে অফার করে থাকে জনগণের উদ্দেশ্যে, সেটাকেই শুধুমাত্র আইপিও বলা হবে। এরপরেও যখন পরবর্তীতে যখন আবার শেয়ার ইস্যু বা শেয়ার বিক্রি করার প্রস্তাব করবে, তখন কিন্তু সেটাকে আইপিও বলা যাবে না। তাহলে আইপিও একবারই হয়ে থাকে, সর্বপ্রথম কোম্পানি যখন পাবলিকের কাছে শেয়ার বিক্রির জন্য প্রস্তাব করে, সেটাই হলো আইপিও। This paves way for listing and trading of issuers securities in the stock exchange. অর্থাৎ স্টক এক্সচেঞ্জে এসে কোম্পানি তার স্টক এক্সচেঞ্জ থেকে যে মূলধন আছে সেই মূলধন সংগ্রহের পথ সে রচনা করে এই আইপিও ইস্যুর মাধ্যমে। আরেকটা হলো ফলো অন পাবলিক অফার, এফপিও। এফপিও কি? A follow-on public offer is the issuance of shares to investors by a company listed on a stock exchange. It is an issuance of additional shares made by a company after an initial public offering. অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও শেষ হয়ে যাওয়ার পরে কোম্পানি যখন আরও শেয়ার বিক্রয়ের জন্য পাবলিকের কাছে বা জনসাধারণের নিচে শেয়ার বিক্রয়ের জন্য উপস্থাপন করে, তখন সেটাকে বলা হয় ফলো অন পাবলিক অফার, এফপিও। সর্বপ্রথমটা হলো আইপিও। আইপিওর পরবর্তীতে যখন কোম্পানি কোনো ইস্যু বিক্রয়ের জন্য যখন পাবলিকের সামনে বা জনসাধারণের সামনে বাজারে উপস্থাপন করে, তখন তাকে বলা হয় এফপিও বা ফলো অন পাবলিক অফার। When an already listed company makes either a fresh issue of securities to the public or an offer or sale to the public, it is called follow on public offer. However, follow on offer are different than secondary offerings. দেখো এখানে বলা হচ্ছে যে একটি কোম্পানি লিস্টেড হয়ে যাওয়ার পরে, দেখো যে কোম্পানি অলরেডি শেয়ার মার্কেটে বা স্টক এক্সচেঞ্জে অলরেডি লিস্টেড আছে, এরকম কোম্পানি যদি বাজারে শেয়ার বিক্রির জন্য অফার করে শেয়ার, তখন তাকে বলা হয় এফপিও। তাইলে আর আইপিও হলো
কোম্পানি সর্বপ্রথম লিস্টেড হওয়ার জন্য, লিস্টেড হয়ে সর্বপ্রথম কোম্পানি যে শেয়ার বিক্রির জন্য প্রস্তাব উপস্থাপন করে তাকে বলা হয় আইপিও। তাহলে আশা করি আইপিও এবং এফপিও কি এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব আইপিও এবং এফপিওর মধ্যে আসলে পার্থক্যটা কি। দেখো এই স্লাইডটা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে আইপিও এবং এফপিওর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। তাহলে প্রথমে আসো মিনিং, অর্থাৎ অর্থগত কি পার্থক্য আছে। অর্থগত, দ্য ফার্স্ট ইস্যু অফ শেয়ারস বাই কোম্পানি। তাহলে আইপিও হলো ফার্স্ট ইস্যু। আইপিও হলো কোম্পানি যখন ফার্স্ট শেয়ার ইস্যু করে তাকে বলা হয় আইপিও। আর ইস্যুয়েন্স অফ শেয়ার বাই কোম্পানি টু রেজ এডিশনাল ক্যাপিটাল আফটার আইপিও, অর্থাৎ আইপিওর পরে কোম্পানি যখন অতিরিক্ত মূলধন সংগ্রহের জন্য শেয়ার ইস্যু করলে তাকে বলা হয় এফপিও। তারপর প্রাইসের ক্ষেত্রে আসা, প্রাইস সংক্রান্ত কি পার্থক্য আছে। ফিক্সড অর ভেরিয়েবল প্রাইস রেঞ্জ। আইপিওর ক্ষেত্রে ফিক্সড প্রাইসও হতে পারে, আবার ভেরিয়েবল প্রাইসও হতে পারে, অর্থাৎ একটা প্রাইসও হতে পারে, আবার একটা রেঞ্জের মধ্যে বিভিন্ন প্রাইসও হতে পারে। আর এফপিওর ক্ষেত্রে দেখো, এফপিও ইজ মার্কেট ড্রাইভেন এন্ড ডিপেন্ডেন্ট অন নাম্বার অফ শেয়ারস ইনক্রিজিং অর ডিক্রিজিং। অর্থাৎ এফপিওর ক্ষেত্রে দেখো এখানে ফিক্সড বা ভেরিয়েবল কোনো রেঞ্জ নাই, এটা মার্কেট ড্রাইভেন প্রাইস হয়, অর্থাৎ বাজারে কি পরিমাণ, বাজারে শেয়ারের মূল্য কত সেটার উপর ডিপেন্ড করে যে প্রতিটা শেয়ারের মূল্য কি হবে, এবং শেয়ারের সংখ্যা বাড়া বা কমার উপর নির্ভর করে এফপিও, কিন্তু আইপিও কিন্তু এগুলোর উপর নির্ভর করে না। শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল সংক্রান্ত কি পার্থক্য আছে। শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ বিকজ দ্য কোম্পানি ইস্যুস ফ্রেশ ক্যাপিটাল টু দ্য পাবলিক ফর লিস্টিং, অর্থাৎ কোম্পানি বাজারে লিস্টিং হওয়ার জন্য ফ্রেশ শেয়ার কোম্পানি পাবলিকের উদ্দেশ্যে বিক্রির অফার করে, এবং এর ফলে কোম্পানির মূলধন বৃদ্ধি পায়। আর এফপিওর ক্ষেত্রে দেখো, নাম্বার অফ শেয়ার ইনক্রিজ ইন ডিলিউটিভ এফপিও এন্ড রিমেইনস দ্য সেম অন নন ডিলিউটিভ এফপিও, অর্থাৎ কোম্পানি যখন এফপিও ইস্যু করে তখন শেয়ারের দাম সাধারণত কমে যায়, শেয়ারের দাম সাধারণত কমে যায়, আবার সেমও থাকতে পারে। ভ্যালুর ক্ষেত্রে দেখো আইপিও সাধারণত এক্সপেন্সিভ, অর্থাৎ আইপিও ইস্যু করলে কোম্পানিকে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হয়, সেই কারণে আইপিও প্রক্রিয়াটা একটা এক্সপেন্সিভ প্রক্রিয়া। আর এফপিও আইপিওর তুলনায় এফপিও চিপার ইন মোস্ট কেসেস বিকজ দ্য ভ্যালু অফ দ্য কোম্পানি ইজ গেটিং ফার্দার ডিলিউটেড। এফপিওর কারণে কোম্পানির যেহেতু মূল্য হ্রাস পায় বা শেয়ারের মূল্য হ্রাস পায়, সেই জন্য এফপিওটা আসলে আইপিওর চেয়ে চিপার। আর রিস্ক সংক্রান্ত বিষয়ে দুইটার মধ্যে পার্থক্য কি। আইপিও হলো রিস্কিয়ার, আর এফপিও হলো কম্পারেটিভলি লেস রিস্কি, এফপিও কম রিস্কি। আর স্ট্যাটাস অফ দ্য কোম্পানি, কোম্পানির স্ট্যাটাস কি হয়। অ্যান আনলিস্টেড কোম্পানি ইস্যু অ্যান আইপিও, অর্থাৎ আনলিস্টেড কোম্পানি আইপিও ইস্যুর মাধ্যমে সে লিস্টেড কোম্পানিতে রূপান্তরিত হয়। আর এফপিও অ্যান অলরেডি লিস্টেড কোম্পানি ইস্যুস অ্যান এফপিও, অর্থাৎ যে কোম্পানিটা অলরেডি লিস্টেড হয়ে আছে সে এফপিও ইস্যু করে, আর আইপিও ইস্যু করে লিস্টেড হওয়ার জন্য। আশা করি তোমরা এফপিও এবং আইপিওর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব বেস্ট এফোর্ট অফারিং বলতে কি বোঝায়। বেস্ট এফোর্ট অফারিং, দেখো বেস্ট এফোর্ট অফারিং ইজ এ কন্ট্রাক্ট where a securities underwriter guarantees to make their best effort in selling as many securities as possible। এর মানে কি বোঝায়। এর মানে হলো আমরা জানি কোম্পানি তার শেয়ার বিক্রয়ের জন্য কি ব্রোকারেজ হাউসে শরণাপন্ন হয়, বা কোম্পানি একটি নির্দিষ্ট পরিমাণ ব্রোকারেজ কমিশন প্রদান করে, কোম্পানি বিভিন্ন এজেন্ট বা ব্রোকারিং হাউসের মাধ্যমে সে কি করে তার শেয়ার বিক্রয়ের প্রচেষ্টা চালায়। তো বেস্ট এফোর্টটা কি। তো বেস্ট এফোর্ট হলো এমন একটি কন্ট্রাক্ট, অর্থাৎ এখানে কোম্পানি এবং ব্রোকারেজ হাউসের মধ্যে একটা কন্ট্রাক্ট সৃষ্টি হয়, বা ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর মধ্যে একটা কন্ট্রাক্ট সৃষ্টি হয়। সেই কন্ট্রাক্টের মধ্যে বলা থাকে যে এটা এমন এক ধরনের কন্ট্রাক্ট যে আন্ডাররাইটাররা বা যে ব্রোকারেজ হাউসরা বা আন্ডাররাইটাররা কোম্পানিকে গ্যারান্টি দেয় যে তারা তাদের বেস্ট এফোর্ট বা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে কোম্পানির শেয়ার বিক্রয়ের পরিমাণ, মানে তাদের কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, এই ধরনের একটা গ্যারান্টি প্রদান করে কোম্পানি। অর্থাৎ কোম্পানি শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করবে না, তারা তাদের বেস্ট এফোর্ট প্রদর্শন করবে। এটি হলো বেস্ট এফোর্ট অফারিং এর মূল কথা। সাধারণত এই প্রক্রিয়াটা কখন সৃষ্টি হয়, যে বাজারে কোম্পানির যে শেয়ারের যে ডিমান্ড, সেই ডিমান্ড যখন কম থাকে
কোম্পানির শেয়ারের পরিমাণ যখন বেশি থাকে বা সাপ্লাই যখন বেশি থাকে আর বাজারে ডিমান্ড যখন কম থাকে, তখন কোম্পানির শেয়ার না বিক্রি হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয় বা প্রবণতা দেখা যায়। এরকম পরিস্থিতিতে কোম্পানির মূলধন, কাম্য পরিমাণ মূলধন সংগ্রহের জন্য কোম্পানি আন্ডাররাইটারদের কাছ থেকে গ্যারান্টি চায় যে তারা কোম্পানিকে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ শেয়ার বিক্রয়ের জন্য তারা তাদেরকে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এই মর্মে একটা গ্যারান্টি প্রদান করে। এটি হলো বেস্ট এফোর্ট অফারিং। In this process, the underwriter agrees to put in their best effort in selling the initial public offering of a business to the public. তাইলে এই বেস্ট এফোর্ট অফারিংটা কখন সৃষ্টি হয়, মানে কখন করে থাকে? আইপিও বিক্রয়ের ক্ষেত্রে। কারণ আইপিওর ক্ষেত্রে কোম্পানির সম্পর্কে পাবলিকদের মধ্যে ধারণা খুব একটা বেশি স্পষ্ট থাকে না এবং কোম্পানির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের কমতিও থাকতে পারে। এরকম অবস্থায় আন্ডাররাইটাররা এগ্রি হয় বা আন্ডাররাইটাররা তাদেরকে গ্যারান্টি প্রদান করে কোম্পানিকে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শেয়ার বিক্রি করার জন্য। The investment bank does not participate in the purchasing of the securities and does not guarantee a price at which the securities will sell. This type of agreement is less prevalent than a firm commitment offering. বলা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ব্যাংক বা এই যে আন্ডাররাইটাররা সরাসরি কোম্পানির শেয়ার ক্রয় করবে না। কোম্পানির যে সিকিউরিটিস আছে তারা সেই সরাসরি সিকিউরিটিস ক্রয় করবে না বা একটি নির্দিষ্ট পরিমাণ প্রাইসে সিকিউরিটি বিক্রয়ের গ্যারান্টিও তারা দিবে না। তবে তারা কি করবে? তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। তো বলা হচ্ছে যে এই যে বেস্ট এফোর্ট অফারিং ফার্মের প্রতি কোনো কমিটমেন্ট না, এটা তাদের প্রচেষ্টা, সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করবে এই ধরনের একটা গ্যারান্টি থাকে। তাহলে আশা করি বেস্ট এফোর্ট অফারিং কি বুঝতে পারছি। তাহলে এখানে দেখো এই যে চিত্রটা দেখা যাচ্ছে, ইস্যুয়ার, এখানে ইস্যুয়ার হলো কোম্পানি শেয়ার ইস্যু করে। হ্যাঁ, দেখো এখানে ইস্যুয়াররা আন্ডাররাইটাররা কি করে? আন্ডাররাইটাররা শেয়ার বিক্রয়ের জন্য অফার করে এই ইস্যুগুলো ওপেন টু দ্য পারচেস ইস্যু। বেস্ট এফোর্ট অফারিং অর্থাৎ আন্ডাররাইটাররা তাদের এই যে শেয়ার, এই কোম্পানির এই শেয়ার বিক্রয়ের জন্য, এই সিকিউরিটি বিক্রয়ের জন্য তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টাই বাজারে প্রয়োগ করে। এটাই হলো বেস্ট এফোর্ট অফারিং। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আসি সেলফ রেজিস্ট্রেশন। সেলফ রেজিস্ট্রেশন বলতে কি বোঝায়? সেলফ রেজিস্ট্রেশন, also known as shelf offering. It is a type of public offering in which a company can use a single prospectus to issue seasoned securities to the public multiple times over a period of many years. তাহলে এখানে শেলফ রেজিস্ট্রেশন দেখো, এখানে কি বলা হচ্ছে যে শেলফ রেজিস্ট্রেশন আরেকটা নাম হলো শেলফ অফারিং। আমরা জানি যে আইপিওতে কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য একটা প্রসপেক্টাস ইস্যু করে এবং দেখো এখানে কোম্পানি শুধুমাত্র একবার এই প্রসপেক্টাসটা ইস্যু করে, সিঙ্গেল প্রসপেক্টাস, কিন্তু সে স্টক মার্কেটের কাছ থেকে বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে এমন অনুমতি লাভ করে যে সে তার যে টোটাল শেয়ারগুলো আছে বা টোটাল ইকুইটিগুলো আছে, এই টোটাল ইকুইটি একসাথে বিক্রয় না করে সে একাধিক সময়ে বিক্রি করার পারমিশন লাভ করে। মনে করো সে 5 লাখ শেয়ার বিক্রয় করবে। তো 5 লাখ শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে সে ধরো 3টা ক্যাটাগরি করে ফেললো, মানে 3টা ভাগে ভাগ করে ফেললো। যে প্রথমবার সে 3 লাখ শেয়ার বিক্রয় করলো, এর পরের বার সে বিক্রয় করলো 1 লাখ, এর পরের বার বিক্রয় করলো 1 লাখ। তাহলে এই যে 3বার শেয়ার বিক্রয় করার জন্য তাকে 3বার প্রসপেক্টাস ইস্যু করতে হবে না। সে প্রথমবার যে প্রসপেক্টাস ইস্যু করে সেই প্রসপেক্টাস ইস্যুর মাধ্যমেই সে বাকি 2বার সে শেয়ার বিক্রি করতে পারবে। অর্থাৎ মাল্টিপল টাইমস ওভার এ পিরিয়ড অফ মেনি ইয়ার্স, সে কয়েক বছর ধরেই মানে এই শেয়ারগুলো বিক্রি করার জন্য সুবিধা লাভ করবে। অর্থাৎ এট এ টাইমে বিক্রি করতে হবে নট নেসেসারি। সে একই প্রসপেক্টাস ব্যবহার করে সে কয়েকবার মাল্টিপল টাইমস সে কি করতে পারবে? শেয়ার বিক্রি করতে পারবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন বা সেলফ অফারিং। The company does not have to have a separate prospectus for each offering. অর্থাৎ বলা হচ্ছে যে কোম্পানি যদি, যেহেতু আমরা এখানে দেখলাম যে 3বার অফার করছে, প্রথমবার একবার 3 লাখ শেয়ার অফার করছে, তারপরে 1 লাখ অফার করছে, তারপরে 1 লাখ অফার করছে, অর্থাৎ ধরে নিলাম যে সে 3 বছরে 3টা অফারিং করে থাকবে। তো বলতেছে এই 3টার জন্য তাকে 3বার প্রসপেক্টাস ইস্যু করতে হবে না। Shelf registration is a method for publicly traded companies to register new stock offering without having to issue them immediately.
অর্থাৎ এই শেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে কোম্পানি এই সুবিধাটা লাভ করে যে কোম্পানির সকল শেয়ার একসাথে বিক্রি করার প্রয়োজন নেই, সে এটাকে ভাগ 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 করে বিক্রি করার সুবিধা পেয়ে থাকে। Instead, the securities can be issued at any time within a 2-year period. তো এই শেলফ রেজিস্ট্রেশনটা কতদিন পর্যন্ত চালাতে পারবে? সাধারণত এই শেলফ রেজিস্ট্রেশনটা 2 বছরের মধ্যে সে তার এই কাজগুলো বা সে একাধিকবার শেয়ার ইস্যু করার অপরচুনিটি লাভ করে থাকে, allowing a company to adjust the timing of the sales to take advantage of more favorable market condition should they rise. অর্থাৎ কোম্পানি এখানে কোম্পানির সুবিধাজনক সময়ের জন্য সে অপেক্ষা করে, সেই সময়ে সে কি করে, বাজার যখন ভালো থাকে তখন সে কি করে, শেয়ার তার প্রয়োজন মতো সে শেয়ার বিক্রি করে বাজার থেকে মূলধন সংগ্রহ করে থাকে। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় শেলফ রেজিস্ট্রেশন। তাহলে শেলফ রেজিস্ট্রেশনের মূল বৈশিষ্ট্য হলো যে এখানে একসাথে কোম্পানি সকল শেয়ার বিক্রি করতে হবে না, সে ভাগ ভাগ করে শেয়ার বিক্রি করার অপরচুনিটি লাভ করে থাকে। এবারে আমরা দেখি প্রাইভেট প্লেসমেন্ট। প্রাইভেট প্লেসমেন্ট বলতে কি বোঝায়? দেখো, প্রাইভেট প্লেসমেন্ট is the sale of securities to a relatively small number of select investors as a way of raising capital. আমরা আইপিওর ক্ষেত্রে কি দেখেছি? আমরা আইপিওর ক্ষেত্রে দেখেছি যে কোম্পানি তার শেয়ার বিক্রয়ের জন্য সে কি করে, বাজারে প্রসপেক্টাস ইস্যু করে এবং সকলের কাছে ওপেন, সকল ইনভেস্টরদের কাছে, সম্ভাব্য যারা শেয়ার সম্ভাব্য ক্রেতা আছে বা বাজারে পাবলিকলি সবার কাছে সে শেয়ার ইস্যু করে বিক্রি করে সে প্রচেষ্টা চালায়। কিন্তু প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে কি করে, সে সবার কাছে ওপেনলি প্রস্তাব করে না, সে কিছু সীমিত সংখ্যক বা সিলেক্টেড কিছু ইনভেস্টরদের কাছে তার কোম্পানি শেয়ার বিক্রির প্রস্তাব করে থাকে। অর্থাৎ এটা জনগণের জন্য ওপেন থাকে না। আইপিওতে যেভাবে ওপেন থাকে, প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে বিষয়টা ওপেন থাকে না। সে তার পছন্দ মতো কিছু সীমিত সংখ্যক ইনভেস্টরের কাছে সে শেয়ার বিক্রি করার প্রস্তাব করে থাকে। Private placement is different from public issue, in which securities are made available for sale on the open market to any type of investor. অর্থাৎ বলা হচ্ছে যে আইপিওর ক্ষেত্রে যেভাবে যে কোনো ইনভেস্টর শেয়ার ক্রয় করতে পারবে এবং ওপেন থাকে সবার কাছে, কিন্তু প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে বিষয়টা ওপেন থাকে না। Investors involved in private placement are usually large banks, mutual funds, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড পেনশন ফান্ডস। বলা হচ্ছে প্রাইভেট প্লেসমেন্টে সাধারণত কোম্পানি কাদের কাছে যায়? কোম্পানি সাধারণ শেয়ার বা সাধারণ ইনভেস্টরদের কাছে আসে না, জেনারেল পাবলিকদের কাছে আসে না। কোম্পানি যায় হলো বড় বড় যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলোর কাছে যায়, মিউচুয়াল ফান্ডগুলোর কাছে যায়, ইন্স্যুরেন্স কোম্পানি এবং পেনশন ফান্ডসগুলোর কাছে যায়। কারণ তারা বড় ইনভেস্টর, তাদের কাছে কোম্পানি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাদের কাছে শেয়ার বিক্রি করার প্রস্তাব করে থাকে। এটি হলো প্রাইভেট প্লেসমেন্ট। তাহলে আশা করি প্রাইভেট প্লেসমেন্ট কি এটা বুঝতে পেরেছো। এবার আসো রাইট ইস্যু। রাইট ইস্যু বলতে কি বোঝায়? When an issue of securities is made by an issuer to its shareholders existing as on a particular date fixed by the issuer, it is called a right issue. তাহলে রাইট ইস্যু কি? রাইট ইস্যু হলো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস। দেখো, যে কোম্পানি অলরেডি বাজারে শেয়ার বিক্রি করেছে এবং বাজারে তার অলরেডি শেয়ার হোল্ডাররা আছে, এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কাছে কোম্পানি যখন শেয়ার বিক্রির প্রস্তাব করে থাকে তখন তাকে বলা হয় রাইট ইস্যু। যেমন ধরো বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সে পুঁজিবাজারে একটি লিস্টেড কোম্পানি, সে তার এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার আছে তাদের কাছে কোম্পানি শেয়ার বিক্রির প্রস্তাব করলো। সে যখন এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করে তখন তাকে বলা হয় রাইট ইস্যু। তাহলে আমরা বুঝতে পেরেছি রাইট ইস্যু কি। দ্য রাইটস আর অফার্ড ইন এ পার্টিকুলার রেশিও টু দ্য নাম্বার অফ সিকিউরিটিজ হেল্ড অ্যাজ অন দ্য রেকর্ড ডেট। অর্থাৎ রাইট অফারের ক্ষেত্রে কোম্পানি কিছু ক্রাইটেরিয়া অনুসরণ করে থাকে। যেমন ধরো কোম্পানি বলল যে যাদের 5টি শেয়ার আছে তারা 1টি শেয়ার ক্রয় করতে পারবে, যাদের 10টি শেয়ার আছে তারা 2টি শেয়ার ক্রয় করতে পারবে, অর্থাৎ 5:1। যাদের 100টি শেয়ার আছে তারা 20টি শেয়ার ক্রয় করতে পারবে। অর্থাৎ একটি পার্টিকুলার রেশিও অনুসরণ করা হয়ে থাকে। সাধারণত রাইট শেয়ারের মূল্য মার্কেট ভ্যালু থেকে কিছুটা কম হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি রাইট ইস্যু কি। আমরা এখন দেখবো হোয়াট ইজ ট্র্যাডিশনাল আন্ডাররাইটিং। আন্ডাররাইটিং বলতে কি বোঝায়, ট্র্যাডিশনাল আন্ডাররাইটিং বলতে কি বোঝায়, তারপরে দেখবো হু ইজ আন্ডাররাইটার। আন্ডাররাইটার কারা। তাহলে প্রথমে আসো,
Underwriting is a process through which an individual or institution takes on financial risks for a fee. এখানে বলা হচ্ছে যে আন্ডাররাইটিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে একজন ব্যক্তি বা ইনস্টিটিউশন টেকস অন ফাইন্যান্সিয়াল রিস্ক, অর্থাৎ আর্থিক ঝুঁকি গ্রহণ করে একটি নির্দিষ্ট ফি এর বিনিময়ে। অর্থাৎ আন্ডাররাইটিং হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান কোম্পানির শেয়ার বিক্রয় করা দেওয়ার আর্থিক ঝুঁকি গ্রহণ করে থাকে একটি নির্দিষ্ট ফি এর বিনিময়ে। তাহলে আন্ডাররাইটিং এ কি হয়, কোম্পানির শেয়ার কোম্পানি সরাসরি বিক্রি করতে পারে না, কোম্পানি ব্রোকারেজ হাউসের শরণাপন্ন হয়, তারা কোম্পানির পক্ষে শেয়ার বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করে এবং এর বিনিময়ে তারা কোম্পানির কাছ থেকে একটি ফি গ্রহণ করে থাকে। এই প্রক্রিয়াটা কি বলা হচ্ছে আন্ডাররাইটিং। The term underwriter originate from the practice of having each risk taker write their name under the total amount of risk they were willing to accept for a specific premium. অর্থাৎ আন্ডাররাইটাররা কি করে থাকে, আন্ডাররাইটাররা তারা এখানে একটা রিস্ক গ্রহণ করে। রিস্ক কি, কোম্পানির শেয়ার বিক্রি করে দেওয়ার যে একটা গ্যারান্টি তারা দিয়ে থাকে, তার বিনিময়ে কোম্পানির কাছ থেকে তারা কি করে একটি স্পেসিফাইড পূর্ব নির্ধারিত প্রিমিয়াম বা ফি গ্রহণ করে থাকে, তাকে সাধারণত কমিশন বলা হয়ে থাকে। The risks most typically involves loans, insurance and investment. অর্থাৎ এখানে রিস্কটা কি সংক্রান্ত, অধিকাংশই রিস্কটা হলো লোন, ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত রিস্ক। Who is underwriter? এখানে আন্ডাররাইটার কারা? An underwriter is any party that evaluates and assumes another party's risk for a fee. অর্থাৎ অন্য পার্টির কাজ করে দেওয়ার জন্য একটি রিস্ক গ্রহণ করে নির্দিষ্ট ফি এর বিনিময়ে। এই কাজটা যে পার্টি করে থাকে তাকে আন্ডাররাইটার বলা হয়। এখানে আমাদের পুঁজিবাজারে আন্ডাররাইটাররা হলো ব্রোকারেজ হাউসগুলো। এই ব্রোকারেজ হাউসগুলো যারা ব্রোকারেজ হাউসগুলো যে সকল প্রতিষ্ঠান তাদের শেয়ার বিক্রি করবে, তারা ব্রোকারেজ হাউসগুলোর কাছে যায়। ব্রোকারেজ হাউসরা তাদের শেয়ার বিক্রি করে দেওয়ার বিনিময়ে তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট প্রিমিয়াম গ্রহণ করে থাকে বা কমিশন গ্রহণ করে থাকে। আবার যারা শেয়ার ক্রয় করতে যায় তাদের পক্ষেও কোম্পানির কাছ থেকে সে শেয়ার কিনে দেয়, এর বিনিময়েও তারা কি করে একটি ফি গ্রহণ করে, তাদের কি বলা হয় আন্ডাররাইটার। আর আন্ডাররাইটাররা যে ফিটা গ্রহণ করা হয় বা যে ফিটা তাদেরকে প্রদান করা হয় সেটাকে কখনো কখনো বলা হয় কমিশন, কখনো বলা হয় প্রিমিয়াম, কখনো বলা হয় স্প্রেড অর ইন্টারেস্ট। Underwriters play is critical in many industries in the financial world, including the mortgage industry, insurance industry, equity markets or some others, debt security trading. বলা হচ্ছে আন্ডাররাইটারদের ভূমিকা ক্যাপিটাল মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই আন্ডাররাইটাররা মধ্যস্বত্তা হিসেবে বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে থাকে। পুঁজিবাজারে বা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে ব্রোকাররা কাজ করে থাকে এবং অন্যান্য যে লং টার্ম লোনগুলো আছে বা লং টার্ম ক্যাপিটাল সংগ্রহের প্রক্রিয়া আছে, সেখানে আন্ডাররাইটাররা মধ্যস্থতাকারী হিসেবে, অর্থাৎ একদল মূলধন সংগ্রহ করে আর একদল মূলধন সরবরাহ করে, এই দুই দলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আন্ডাররাইটাররা কাজ করে থাকে এবং এর বিনিময়ে কি করে, তারা একটি নির্দিষ্ট প্রিমিয়াম বা স্প্রেড বা ইন্টারেস্ট গ্রহণ করে থাকে। তাহলে আমরা বুঝলাম আন্ডাররাইটার কি এবং আন্ডাররাইটাররা দের কাজ কি, আন্ডাররাইটাররা কি করে থাকে এবং আন্ডাররাইটাররা কি পেয়ে থাকে। এবার আমরা দেখব হোয়াট ইজ স্ট্যান্ড বাই আন্ডাররাইটিং। স্ট্যান্ড বাই আন্ডাররাইটিং বলতে কি বোঝায়? Stand by underwriting is a type of agreement to sell shares in an initial public offer in which the underwriting investment bank agrees to purchase whatever shares remain after it has sold all of the shares it can to the public. অর্থাৎ এখানে স্ট্যান্ড বাই আন্ডাররাইটিং হলো যে ইনিশিয়াল পাবলিক অফারিং এর সাথে সম্পৃক্ত। স্ট্যান্ড বাই আন্ডাররাইটিং ইনিশিয়াল পাবলিক অফারিং এর সাথে সম্পৃক্ত। তারা কি করে, যে ইনিশিয়াল পাবলিক অফারিং এ আমরা জানি যে একটি নতুন কোম্পানি বাজারে শেয়ার বিক্রয়ের জন্য আন্ডাররাইটারদের শরণাপন্ন হয়। আন্ডাররাইটার কি করে, কোম্পানিকে গ্যারান্টি প্রদান করে যে একটি নির্দিষ্ট পরিমাণ শেয়ার বিক্রি করে দেওয়ার, এবং যদি সে শেয়ারগুলি বিক্রয় করতে অক্ষম হয় বা শেয়ারগুলি বিক্রয় করতে না পারে, তাহলে কোম্পানি নিজেই কি করবে, সেই শেয়ারগুলো ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়ে থাকে। এটা কি বলা হয় স্ট্যান্ড বাই আন্ডাররাইটিং।
অর্থাৎ কোম্পানি শেয়ার বিক্রি করতে না পারলে কোম্পানি নিজেই শেয়ারগুলো ক্রয় করবে, এরকম একটা গ্যারান্টি বা এগ্রিমেন্ট হয়ে থাকে। এটাই হলো স্ট্যান্ড বাই আন্ডাররাইটিং এর মূল জিনিস। ইন এ স্ট্যান্ড বাই এগ্রিমেন্ট দ্য আন্ডাররাইটার এগ্রিজ টু পারচেজ এনি রিমেইনিং শেয়ার এট দ্য সাবস্ক্রিপশন প্রাইস। অর্থাৎ বলা হচ্ছে যেই প্রাইসে সাবস্ক্রিপশন প্রাইস যেটা থাকবে, অর্থাৎ যে প্রাইস সে কোম্পানি শেয়ার অফার করবে সেই প্রাইসেই আন্ডাররাইটাররা শেয়ার ক্রয় করতে বাধ্য থাকবে যদি আন্ডাররাইটার নির্দিষ্ট পরিমাণ শেয়ার বিক্রি করতে না পারে, হুইচ ইজ জেনারেলি লোয়ার দেন দ্য স্টকস মার্কেট প্রাইস। তো এই সাবস্ক্রিপশন প্রাইসটা সাধারণত স্টক মার্কেট প্রাইস থেকে, অর্থাৎ বাজারে যে শেয়ার আছে সেই প্রাইসের থেকে কম হয়ে থাকে। This underwriting method guarantees the issuing company that the IPO will raise a certain amount of money. অর্থাৎ এই স্ট্যান্ড বাই আন্ডাররাইটিং এর মাধ্যমে কোম্পানি এক ধরনের নিশ্চয়তা পেয়ে থাকে যে কোম্পানি আইপিও থেকে যে পরিমাণ মূলধন উত্তোলন করার প্রক্রিয়া চালায় সে এই বিষয়ে নিশ্চিত থাকে যে সে তার নির্দিষ্ট পরিমাণ মূলধন বাজার থেকে উত্তোলন করতে পারবে। তাহলে এই হলো স্ট্যান্ড বাই আন্ডাররাইটিং এর সুবিধা। আর কোম্পানিগুলো নিশ্চিত থাকে যে সে তার নির্দিষ্ট পরিমাণ ক্যাপিটাল সে মার্কেট থেকে উত্তোলন করতে পারবেই। এবার আমরা দেখব হোয়াট ইজ ওভার সাবস্ক্রাইবড। তো ওভার সাবস্ক্রাইব কথাটার মধ্যেই তার মিনিংটা লুকানো আছে, অতিরিক্ত মূল্যায়ন বা অতিরিক্ত মূল্য। তো ওভার সাবস্ক্রিপ্ট is a term used for when the demand for a new issue of securities such as an IPO shares is greater than the number of securities offered. তাহলে এখানে দেখো ওভার সাবস্ক্রাইব কি বলা হচ্ছে, যে ওভার সাবস্ক্রাইব টার্মটা তখনই ইউজ করা হয় যখন বাজারে যে শেয়ারের যে চাহিদা সেই চাহিদার তুলনায় যদি সাপ্লাই কম থাকে, অর্থাৎ ইনিশিয়াল আইপিও শেয়ার যে পরিমাণ আইপিও শেয়ার বাজারে ছাড়া হয়, বাজারে যদি সেই পরিমাণ আইপিও শেয়ারের চেয়ে বেশি পরিমাণ শেয়ারের ডিমান্ড থাকে তাহলে ওভার সাবস্ক্রাইবড শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ ওভার সাবস্ক্রাইব শব্দটি ব্যবহার করার মানেই হলো যে বাজারে শেয়ারের যে সাপ্লাই তার থেকে ডিমান্ড অনেক বেশি। সাধারণত বাংলাদেশে শেয়ার মার্কেটে নতুন কোম্পানি যখন আসে তখন আমরা এই ওভার সাবস্ক্রাইব শব্দটি দেখে থাকি। অর্থাৎ বাজারে যদি শেয়ার থাকে 1 কোটি শেয়ার থাকে, দেখা যাচ্ছে যে আবেদন পড়ে 2 কোটি 3 কোটি, অর্থাৎ বেশি সংখ্যক আবেদন জমা পড়ে শেয়ার ক্রয়ের জন্য, তাইলে এখানে ওভার সাবস্ক্রাইব শব্দটা ব্যবহার করা যায়। When a new issue is oversubscribed, underwriters or other financial entities offering the securities can adjust the price upward or offer more securities to reflect the higher than anticipated demand. অর্থাৎ বাজারে যখন ওভারসাবস্ক্রাইবড অবস্থা বিরাজ করে তখন আন্ডাররাইটাররা কি করে, যে পরিমাণ শেয়ার ইস্যু করার কথা তার চেয়ে অনেক সময় বেশি শেয়ার ইস্যু করে থাকে, অথবা যে পরিমাণ শেয়ার যে পরিমাণ শেয়ারের দাম হওয়ার কথা তার থেকে বেশি দামে শেয়ার বাজারে ইস্যু করে থাকে। An oversubscribed security offering often occurs when the interest for it far exceeds the available supply of the issue. It can happen in any market where the available supply of new securities is limited, but is most often associated with the supply of newly minted shares in the secondary market by an initial public offering. অর্থাৎ বলা হচ্ছে যে এখানে ওভারসাবস্ক্রাইব এই সিকিউরিটিটা হয়ে থাকে তখনই যখন বাজারে শেয়ারের সাপ্লাই কম থাকে এবং ডিমান্ড অনেক বেশি থাকে। সাধারণত নতুন কোম্পানির শেয়ারের ক্ষেত্রে বা বাজারে যে শেয়ার আছে সে শেয়ারের অনেক সময় এমন দেখা যায় যে নতুন কোম্পানির প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি থাকে কিন্তু শেয়ারের সংখ্যা কম থাকে, সেই ক্ষেত্রে ওভার সাবস্ক্রাইব হয়ে থাকে শেয়ার। এবার আমরা দেখব ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট কি? Flotation cost is the total cost incurred by a company in offering its securities to the public. অর্থাৎ কোম্পানি যখন পাবলিকের উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রি করে থাকে তখন শেয়ার বিক্রয় সংক্রান্ত বা শেয়ার বিক্রয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য কোম্পানির যে পরিমাণ খরচ করতে হয়, অর্থাৎ আন্ডাররাইটার্স কমিশন থেকে বিভিন্ন ধরনের যে আনুষঙ্গিক খরচগুলি বহন করতে হয় সেই সবগুলো খরচের সমষ্টিকে বলা হচ্ছে ফ্লোটেশন কস্ট। They arise from expenses such as underwriting fees, legal fees and registration fees. অর্থাৎ এই খরচগুলি সাধারণত আন্ডাররাইটিং ফিস প্রদান বা লিগ্যাল ফিস প্রদান বা রেজিস্ট্রেশন ফি, বা এই যে দেখো নিচে আরো আছে যে কস্ট অফ প্রিন্টিং দ্য সার্টিফিকেটস,
paying the underwriters government fees and other associated fees। অর্থাৎ কোম্পানি তার শেয়ার ইস্যু সংক্রান্ত যত ধরনের খরচ কোম্পানিকে করতে হয় এই সবগুলো খরচের সমষ্টিকে একসাথে বলা হচ্ছে ফ্লোটেশন কস্ট। তাহলে ফ্লোটেশন কস্ট ইজ দ্য টোটাল কস্ট incurred by a company in offering its securities to the public। অর্থাৎ পাবলিক এর উদ্দেশ্যে সিকিউরিটি অফার করার প্রক্রিয়ায় কোম্পানি যত ধরনের খরচ কোম্পানিকে বহন করতে হয় সকল খরচের সমষ্টি হলো ফ্লোটেশন কস্ট। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব মেক এ মার্কেট। হোয়াট ইজ মেক এ মার্কেট? মেক এ মার্কেট ইজ এ প্রসেস whereby a person or brokerage house stands by ready, willing and able to buy or sell a particular security in order to provide liquidity to the markets at the quoted bid and risk and ask price। মানে কি? এই যে আমরা জায়গাটা বললাম এটার মানে কি? এটার মানে হলো যে মেক এ মার্কেট এটা হলো একটা প্রক্রিয়া। এটা এমন একটি প্রক্রিয়া whereby a person or brokerage house stand by ready, অর্থাৎ যেখানে একজন ব্যক্তি বা ব্রোকারেজ হাউস সে সবসময় রেডি থাকে এবং উইলিং মানে কি সে ইচ্ছায় থাকে and able to buy or sell a particular securities, অর্থাৎ সে রেডি থাকে এবং যে কোনো স্বেচ্ছায় রেডি থাকে যে কোনো পরিমাণ বা একটি নির্দিষ্ট পরিমাণ সিকিউরিটি সেল করতে কিংবা বিক্রয় করতে in order to provide liquidity। কিসের জন্য? মানে এটার উদ্দেশ্য হলো একটি সুনির্দিষ্ট পরিমাণ তারল্য প্রদান করতে। কাকে? টু দা মার্কেটকে এট দ্য কোটেড বিড অ্যান্ড আস্ক প্রাইস। অর্থাৎ কোটেড বিড মানে যে পরিমাণ প্রাইস চাওয়া হয় বা আস্কিং প্রাইস বা কোটেড প্রাইস অনুযায়ী। তাহলে এখানে কি যে কোম্পানি বাজারে শেয়ার কিনতে আসে তাকে টেনশনে থাকতে হয় না যে আমি শেয়ার বাজারে বিক্রয় করতে পারবো কি পারবো না, বা যারা শেয়ার কিনতে আসে তাদেরকে টেনশন করতে হয় না যে আমি শেয়ার কিনতে পারবো কি পারবো না। অর্থাৎ এখানে আন্ডাররাইটাররা বা ব্রোকারেজ হাউসগুলো রেডি থাকে যে কোম্পানি নির্দিষ্ট পরিমাণ শেয়ার বিক্রয় করে দিতে বা ক্রয় করে দিতে। তাইলে এখানে তারা কি করছে? কোম্পানিগুলোকে অনিশ্চয়তা থেকে মুক্তি দিচ্ছে। কিসের অনিশ্চয়তা থেকে মুক্তি? যে তারা নির্দিষ্ট পরিমাণ মূলধন বাজার থেকে সংগ্রহ করতে পারবে কিনা। এই যে না পারার যে একটা টেনশন থাকে বা না পারার যে একটা অনিশ্চয়তা থাকে সেই অনিশ্চয়তা থেকে মুক্তি দিচ্ছে ব্রোকারেজ হাউসগুলো। কিভাবে? কারণ তারা সবসময় কি থাকে? রেডি থাকে, স্ট্যান্ড বাই থাকে। একটি এবং বলা আছে যে তারা কেন এই কাজটা করে থাকে? তারা একটি নির্দিষ্ট ফি এর বিনিময়ে সাধারণত এই কাজগুলো করে থাকে। Here the job of a dealer is to able to make a market to promote liquidity for a security। অর্থাৎ এখানে ব্রোকাররা বাজারে একটি নির্দিষ্ট পরিমাণ লিকুইডিটি প্রদান করতে প্রস্তুত থাকে। কিসের জন্য? যেন কোম্পানিগুলো নির্দিষ্ট পরিমাণ শেয়ার বাজারে বিক্রয় করতে সফল হয়ে থাকে। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় মেক এ মার্কেট। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখব গ্রিন শো প্রভিশন। আসলে কনসেপ্টগুলো আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি, কারণ আমাদের সীমিত সময়ের মধ্যে এতগুলো কনসেপ্ট আলোচনা করাটা আসলে সম্ভব না। তারপরও আমরা সংক্ষেপে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। গ্রিন শো প্রভিশন। গ্রিন শো প্রভিশন কি? দেখো, a green show option is an over allotment option in the context of an initial public offering. It is a provision in an underwriting agreement that grants the underwriter the right to sell investors more shares than initially planned by the issuer if the demand for a security issue proves higher than expected। তাহলে গ্রিন শো প্রভিশন কি আইপিওর সাথে জড়িত, এই যে ইনিশিয়াল পাবলিক অফারিং এর সাথে সম্পৃক্ত। তাহলে গ্রিন শো প্রভিশন ইজ রিলেটেড টু ইনিশিয়াল পাবলিক অফারিং। সাধারণত কোম্পানি একটি নির্দিষ্ট পরিমাণ শেয়ার ইস্যু করার জন্য প্রস্তুত থাকে, কিন্তু গ্রিন শো প্রভিশন হলো এমন একটি অবস্থা যেখানে আন্ডাররাইটারদেরকে একটা অপরচুনিটি দেওয়া হয় যে আন্ডাররাইটাররা যদি ইচ্ছা করে বা আন্ডাররাইটাররা যদি সক্ষম হয় তাহলে তারা ওই নির্দিষ্ট পরিমাণ শেয়ারের অতিরিক্ত কিছু শেয়ারও বিক্রয় করতে পারবে। এই ধরনের একটা অপশন বা প্রভিশন তাদেরকে দেওয়া হয়। এই যে অপশনটা, অতিরিক্ত শেয়ার বিক্রয় করার যে অপশনটা দেওয়া হয়, এটা কি বলা হয়? গ্রিন শো প্রভিশন। Over allotment opinion are known as green shows option because in 1999 Green Show Manufacturing Company, now part of Wolverine Worldwide Incorporation WWW, was the first to issue this type of option। এই গ্রিন শো অপশনটার আসলে নাম হচ্ছে ওভার অ্যালটমেন্ট অপশন। ওভার অ্যালটমেন্ট
অর্থাৎ যে পরিমাণ অ্যালটমেন্টের অনুমতি দেওয়া হয়েছে তার চেয়ে বেশি অ্যালটমেন্ট করার অপশন তাদেরকে দেওয়া হয়। এই অ্যালটমেন্ট অপশনটাকে বলা হয় গ্রিন শো প্রভিশন। এবং কেন এটাকে গ্রিন শো প্রভিশন বলা হচ্ছে, যে 1999 সালে এই গ্রিন শো ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে একটা কোম্পানি ছিল, সে সর্বপ্রথম এই যে অপশনটা, এই অপশনটা অ্যাপ্লাই করেছিল। এবং এটা বর্তমানে দেখো www নামে একটা বিখ্যাত কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ইনকর্পোরেশন, এই কোম্পানিটা এটার নাম, এটা সর্বপ্রথম এই অপশনটা ইউজ করেছিল। তো গ্রিন শো এই কোম্পানিটার নাম ছিল, এই জন্য এটাকে বলা হয় গ্রিন শো প্রভিশন, যদিও এটার অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ওভার অ্যালটমেন্ট অপশন। A greenhouse option provides additional price stability to a security issue because the underwriter can increase supply and smooth out price fluctuation. বলা হচ্ছে যে গ্রিন শো অপশনের কারণে কোম্পানি এডিশনাল শেয়ার বাজারে কি করতে পারে, বাজারে সাপ্লাই করতে পারে, যার ফলে আন্ডাররাইটাররা এই ভূমিকাটা নিতে পারার কারণে বাজারে শেয়ারের একটা স্মুথ সাপ্লাই সৃষ্টি হয়। It is the only type of price stabilization measures permitted by the Security and Exchange Commission. অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই প্রক্রিয়াটাকে বা এই প্রভিশনটাকে অনুমতি দিয়ে থাকে, এবং এটি একমাত্র প্রক্রিয়া যার মাধ্যমে প্রাইস স্টেবিলিটি সৃষ্টি হতে পারে। Green shoe option typically allow underwriters to sell up to 15% more shares than the original amount set by the issuer for up to 30 days after the IPO if demand condition warrant such action. অর্থাৎ কোম্পানি যদি গ্রিন হাউস প্রভিশনটা থাকে এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যদি তাদেরকে অনুমতিটা দিয়ে থাকে, তাহলে তারা সর্বোচ্চ 15% অ্যালটমেন্টের অতিরিক্ত শেয়ার বিক্রয় করার জন্য অনুমতি প্রাপ্ত হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ হোয়াট ইজ গ্রিন শো প্রভিশন। এবার আমরা দেখব ফাইন্যান্সিং এ প্লেজিং। ফাইন্যান্সিং এ প্লেজিং, দ্য বিজনেস ওয়ার্ল্ড orbits around capital. Financial activities stimulates economic growth and keeps companies prosperous. However, not all businesses start out with an adequate amount of funding. So business owners need to explore financing options. If fledgling companies do not have proper capital to get their business off the ground, they won't have a high chance of survival against industry competitors. দেখ, এখানে অনেকগুলো কথা আমরা বলেছি, এই কথাগুলোর মিনিংটা কি? এটার মিনিংটা হলো যে বাজারে যে নতুন নতুন কোম্পানিগুলো বাজারে মূলধন সংগ্রহের জন্য আসে, সকল কোম্পানি কিন্তু মূলধন সংগ্রহ করতে সক্ষম হয় না। এখানে দেখো, however not all business start with an adequate amount of funding. সকল কোম্পানি সক্ষম হয় না adequate funding অর্থাৎ বাজার থেকে পর্যাপ্ত পরিমাণ মূলধন সংগ্রহ করার ক্ষেত্র প্রস্তুত করতে সক্ষম হয় না। বলা হচ্ছে if fledgling companies do not have proper capital to get their business off the ground, অর্থাৎ তারা যদি বাজার থেকে পর্যাপ্ত পরিমাণ মূলধন সংগ্রহ করতে না পারে, তাহলে কি করবে? তারা সার্ভাইভ করতে পারবে না, অর্থাৎ কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। They won't have a high chance of survival against industry competitors. বাজারে বা তাদের যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটরদের সাথে তারা কি করতে পারবে না? বাজারে সার্ভাইভ করতে পারবে না। তার ফাইন্যান্সিং এ ফ্লেজিং বিজনেস টাইপিক্যালি রিকোয়ার্স এ প্যাকেজ অফ ল্যান্ডিং প্রোগ্রামস। তো বলা হচ্ছে ফাইন্যান্সিং এ ফ্লেজিং অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোকে ফাইন্যান্স করার জন্য একটা ল্যান্ডিং প্রোগ্রাম থাকে। এই ল্যান্ডিং প্রোগ্রামের মাধ্যমে এই কোম্পানিগুলো বাজার থেকে কি করতে পারে? এডিশনাল মানি সংগ্রহ করতে পারে। অর্থাৎ নতুন নতুন কোম্পানিগুলোকে বাজার থেকে যেন সহজে মূলধন সংগ্রহ করতে পারে, এরকম প্রভিশন সৃষ্টি করা বা এরকম অপশন সৃষ্টি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হলো ফাইন্যান্সিং এ ফ্লেজিং। অর্থাৎ স্বল্প পরিচিত বা স্বল্প ক্ষমতা সম্পন্ন কোম্পানিগুলো যারা বাজার থেকে মূলধন সংগ্রহ করতে সক্ষম না, কিন্তু তাদের বাজারে টিকে থাকার প্রয়োজন, বাজারে তাদের কম্পিটিটরদের থেকে তাদেরকে রক্ষা করার জন্য একটি ব্যবস্থা থাকা প্রয়োজন, তাদেরকে ফাইন্যান্স করার জন্য বা তাদের অর্থ সংগ্রহ করার জন্য বাজার যে ব্যবস্থা সৃষ্টি করে থাকে, সেই অবস্থাটিকে বলা হয় ফাইন্যান্সিং এ ফ্লেজিং। Financing a fledgling business typically requires a package of lending programs and Trailer Northern Country, দেখো এখানে কতগুলি নাম আছে, BP of Commercial Lending said the business accelerator funds ability to leverage additional money makes it an important price of a puzzle. অর্থাৎ এই কোম্পানিগুলোকে সাপোর্ট করার জন্য শেয়ার বাজার বা পুঁজি বাজার যেই ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে তাকেই বলা হয় ফাইন্যান্সিং এ ফ্লেজিং।
এগুলি সাধারণত আপ টু ডেট যে পুঁজিবাজারগুলো আছে সেই পুঁজিবাজারগুলো এই ধরনের অপরচুনিটি সৃষ্টি করে থাকে। এইবার আমরা দেখব ভ্যালু অফ রাইটস। তোমরা এর পূর্ববর্তী স্লাইডে দেখেছ যে হোয়াট ইজ রাইট। আমরা রাইটের ডেফিনেশন দিতে গিয়ে আমরা বলেছিলাম যে রাইট কি করা হয়, কোম্পানির যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে সেই এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের নিকট কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে একটি প্রপোর্শনেট হারে বা একটি সুনির্দিষ্ট অনুপাতে যে নতুন নতুন শেয়ার ইস্যু করে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের নিকট, তাদেরকেই বলা হয় রাইট শেয়ার। তাহলে রাইট শেয়ার কি? রাইট শেয়ার আইপিও না, আইপিওতে নতুন শেয়ার ইস্যু করা হয়, বাট সেখানে শেয়ার হোল্ডাররাও মানে যারা শেয়ার কিনবে তারাও কি প্রথমবারের মতো কোম্পানির শেয়ার কেনার অনুমতি পায়। কিন্তু রাইট শেয়ারের ক্ষেত্রে কোম্পানির বর্তমানে যারা শেয়ার হোল্ডার আছে তাদের কাছেই শুধুমাত্র রাইট শেয়ার কোম্পানি বিক্রয় করে থাকে এবং একটি নির্দিষ্ট অনুপাতে। তো এই যে রাইট শেয়ারের ভ্যালু, কোম্পানি রাইট শেয়ারের ভ্যালু কত হবে, শেয়ার হোল্ডাররা সেই রাইট শেয়ারের জন্য কত টাকা দিতে প্রস্তুত, এরকম বিভিন্ন ধরনের অপশন সেখানে রয়েছে বা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রক্রিয়া এখানে রয়েছে। দেখো এখানে দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ রাইট ইজ দ্য ভ্যালু অফ এ সাবস্ক্রিপশন রাইট। এখানে দেখো রাইট শেয়ারের একটা নতুন টার্ম দেখো, ভ্যালু অফ রাইটস। অর্থাৎ এখানে রাইট বলা হচ্ছে কেন, অর্থাৎ রাইট মানে হলো এখানে যে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা তারা যে কোম্পানির শেয়ারের মালিক সেই কোম্পানির নতুন শেয়ার ক্রয়ের ক্ষেত্রে তারা যে অধিকারটা লাভ করে সেই অধিকারটাই হলো তাদের রাইট। অর্থাৎ মিস্টার এক্স ধরো বেক্সেমকো কোম্পানি শেয়ারের মালিক, তো কোম্পানিগুলো নতুন শেয়ার ইস্যু করতে যাচ্ছে। তাহলে নতুন শেয়ার যদি ইস্যু করে তাহলে মিস্টার এক্স কে আগে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, কারণ অলরেডি সে এই কোম্পানির মালিক। তাহলে এখন সে কত টাকা দিয়ে বাজার থেকে শেয়ারটা কিনবে? তাহলে বাজারে ধরো শেয়ারের মূল্য ধরো আছে 300 টাকা। এখন সে কি বাজার মূল্য দিয়ে শেয়ার কিনবে? তো বাজার মূল্য দিয়ে যদি সে শেয়ারটা ক্রয় করে তাহলে শেয়ার কিসের রাইট পাইল? অর্থাৎ তাইলে সে কেন কোম্পানি থেকে শেয়ারটা কিনবে? সে তো বাজার থেকে 300 টাকা দিয়ে শেয়ারটা কিনতে পারে। তাহলে এই ক্ষেত্রে কোম্পানি কি করবে? বাজারে যে শেয়ারের মূল্য আছে তার থেকে কম দামে তার যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তার কাছে সে এই রাইট শেয়ারটা বিক্রয় করবে। এটি মূলত অধিকার, যে সে যে বর্তমানে যেহেতু সেই কোম্পানির শেয়ার হোল্ডার তাকে কিছুটা কম দামে এই শেয়ারটা তার কাছে বিক্রয় করতে হবে। এটি হলো এক ধরনের রাইট বা অধিকার। এটাকে প্রিএমটিভ রাইটও বলা হয়। দ্য থিওরিটিক্যাল ভ্যালু, তো রাইটের একটা থিওরিটিক্যাল ভ্যালু আছে। দেখো দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ রাইট ইজ দ্য ভ্যালু অফ এ সাবস্ক্রিপশন রাইট। অর্থাৎ এই রাইটটার জন্য শেয়ার হোল্ডাররা যত টাকা দিতে প্রস্তুত সেটি হলো ওইটার থিওরিটিক্যাল ভ্যালু। ডিউরিং দ্য পিরিয়ড অফ টাইম when a new right offering is announced up till 3 days before the subscription right expire, known as the calm right period. তাহলে এখানে আরেকটা নতুন শব্দ দেখো, কাম রাইট পিরিয়ড। তাহলে কাম রাইট পিরিয়ডটা কখন হয়? যখন সাবস্ক্রিপশন যে রাইটটা এক্সপায়ার হওয়ার 3 দিন, আনটিল 3 days বিফোর, অর্থাৎ কমপক্ষে 3 দিন পূর্ব পর্যন্ত তাকে এই রাইটটা দিতে হবে, সেটা হবে কাম রাইট পিরিয়ড। তাহলে কাম রাইট পিরিয়ডটা কখন? যখন রাইটটা এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পূর্বের যে রাইট সেটা হলো কাম রাইট। দ্য ম্যাথমেটিক্যালি ক্যালকুলেটেড ভ্যালু অফ সাবস্ক্রিপশন রাইট আফটার দ্য অফারিং ইজ অ্যানাউন্সড বাট বিফোর দ্য রাইট এক্সপায়ার্স। তাহলে এখানে আরো অনেকগুলো জটিল জটিল কথা আছে, এই কথাগুলি বোঝার জন্য তোমাদেরকে এই ফর্মুলাগুলিতে যেতে হবে। তো দেখো এই ফর্মুলাগুলো প্রথমেই দেখো আমরা এখানে নাম্বার অফ নিউ শেয়ারস ইস্যুড। কোম্পানি যখন এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের জন্য শেয়ার ইস্যু করবে তখন প্রথম বিষয় হলো যে কোম্পানি কতটা শেয়ার ইস্যু করবে। তাহলে কতটা শেয়ার ইস্যু করবে এটা বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। ফান্ড টু বি রেজড ইজ ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। অর্থাৎ কোম্পানির প্রতিটা শেয়ারের মূল্য কত আর কত টাকার ফান্ড সে উত্তোলন করতে চায়। মনে করো কোম্পানি 5 লাখ টাকার ফান্ড উত্তোলন করতে চায় আর বাজারে ধরো প্রতিটা শেয়ারের দাম 10 টাকা। তাহলে 10 টাকা দিয়ে যদি আমরা 5 লাখকে ভাগ করি তাহলে আমরা নতুন শেয়ারের সংখ্যা পেয়ে যাব। আবার এইভাবে দেওয়া যায় নাম্বার অফ শেয়ার ইস্যুড এক্সিস্টিং শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ রাইটস। এক্সিস্টিং শেয়ারকে যদি আমরা রাইটের সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলেও আমরা নাম্বার অফ শেয়ার পেয়ে যাব। ফান্ড টু বি রেজড, ফান্ড টু বি রেজড, এই যে এখানে দেখতেছো ফান্ড টু বি রেজড, এটা কিভাবে বের করবে? নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু ইনটু সাবস্ক্রিপশন প্রাইস। তাহলে তুমি পেয়ে যাবে ফান্ড টু বি রেজড অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট নিউ শেয়ার ইনটু সাবস্ক্রিপশন প্রাইস। তারপরে দেখো এখানে 4 নাম্বার ভ্যালু অফ রাইট, এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা যে কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু অফ রাইট সংক্রান্ত যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেই সলভ করতে গেলে তোমরা এইটার সম্মুখীন হবে। ভ্যালু অফ রাইট ইজ ইকুয়াল টু আর নট, এই যে জিরোটা হলো নট, আর নট ইজ ইকুয়াল টু
পি নট মাইনাস এস ইজ ডিভাইডেড এন প্লাস ওয়ান। এখানে আর ও মানে হলো রাইট অন, অর্থাৎ কোম্পানির যে শেয়ার আছে শেয়ারের মধ্যে রাইটটা বলবৎ আছে, এটা বের করার জন্য পিও মানে হলো কারেন্ট মার্কেট প্রাইস, আর এস হলো সাবস্ক্রিপশন প্রাইস, আর এন হলো নাম্বার অফ রাইট প্লাস ওয়ান। ভ্যালু অফ রাইট এক্স রাইট, এটা হলো রাইট অন আর এটা হলো এক্স রাইট। দেখো শেয়ারের ফর্মুলাটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এই দুইটা ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো ভ্যালু অফ রাইট এট রাইট অন, আর একটা হলো ভ্যালু অফ রাইট এট এক্স রাইট। এক্স রাইটের ক্ষেত্রে রাইটটা থাকে না, আর রাইট অনের ক্ষেত্রে রাইটটা থাকে। আশা করি তোমরা এই ফর্মুলাগুলো এখান থেকে দেখে তোমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবে। আরো কতগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা এখানে আছে দেখো। হোয়েন এক্সারসাইজ রাইট, যখন রাইটটা এক্সারসাইজ করবে। হোয়েন সেলস অফ রাইট, যখন রাইটটা সেলস করে দিবে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। হোয়েন ডাজ নট এক্সারসাইজ রাইট, যখন এক্সারসাইজ রাইট থাকবে না, পি এক্স। দেখো এখানে যখন এক্স রাইটটা থাকবে না তখন এই ফর্মুলাটা। ডিরেক্টেড ইলেক্টেড ফর ভোটিং সিস্টেম, অনেক সময় আমরা দেখি কোম্পানিতে ভোটাভুটি হয় এবং ডাইরেক্টর নির্বাচন করার প্রয়োজন হয়। তাহলে তুমি কতটা শেয়ারের মালিক হইলে তুমি একজন ডাইরেক্টর নির্বাচন করতে পারবে, বা তুমি তোমার যে এক্সিস্টিং শেয়ার আছে সেই শেয়ার দিয়ে তুমি কতজন ডাইরেক্টর নির্বাচন করতে পারবে, বা ধরো একজন বা দুইজন ডাইরেক্টর নির্বাচন করার জন্য তোমার কতটি শেয়ারের প্রয়োজন হবে, এই জাতীয় সিদ্ধান্তগুলো জানার জন্য আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে থাকবো। এগুলো ডিরেক্টরি ইলেক্টেড অর ভোটিং সিস্টেম। এখানে দেখো ইলেকশন অফ ডিরেক্টর, তাহলে আমরা এই হিসাবটা করব। এখানে দেখো ভোটিং সিস্টেম, একটা হলো কিউমুলেটিভ ভোটিং সিস্টেম আর একটা হলো মেজরিটি ভোটিং। তো কিউমুলেটিভ ভোটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আর মেজরিটি ভোটিং এর ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। তারপরে এখানে আছে মিসেলেনিয়াস, অর্থাৎ তোমাদের আরো কিছু ফর্মুলা প্রয়োজন হয় অনেক সময়, বিভিন্ন প্রবলেম আসে, গ্রোস ফান্ড নিডেড বা পার্সেন্টেজ অফ ফ্লোটেশন কস্ট, তখন আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। তাহলে তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমরা এই সূত্রগুলো মনে রাখবা। এখন আমরা একটা প্রবলেম আমরা এক্সারসাইজ করি, চলো। প্রবলেমটা হলো জেড কোম্পানি প্ল্যানস টু সেল 2 মিলিয়ন নিউ শেয়ারস, অর্থাৎ জেড কোম্পানি 2 মিলিয়ন নতুন শেয়ার ইস্যু করার চিন্তা করছে থ্রু এ রাইট অফারিং। কিসের মাধ্যমে? রাইট অফারিং এর মাধ্যমে। দেখো ইনিশিয়াল পাবলিক অফারিং না, এটা হলো রাইট অফারিং। দ্য সাবস্ক্রিপশন প্রাইস উইল বি 16 টাকা পার শেয়ার, তাহলে সাবস্ক্রিপশন প্রাইস হলো 16 টাকা। জেড কোম্পানি হ্যাজ 6 মিলিয়ন শেয়ারস অফ কমন স্টক প্রায়র টু দ্য অফারিং, অর্থাৎ অফারটা দেওয়ার পূর্বে কোম্পানির বাজারে শেয়ার ছিল 6 মিলিয়ন, আর সে নতুন শেয়ার ইস্যু করবে কত? 2 মিলিয়ন। ইফ দ্য প্রাইস অফ স্টক ইজ টাকা 20 পার শেয়ার, বলতেছে যে প্রতিটা শেয়ারের মূল্য হলো বাজারে 20 টাকা। রাইটস অন, অর্থাৎ এই প্রাইসটা হলো রাইটস অনে, অর্থাৎ এখানে রাইট অন্তর্ভুক্ত আছে। এন্ড দ্য ভ্যালু অফ, আমাদেরকে কি করতে হবে? ফাইন্ড দ্য এক্স রাইট প্রাইস অফ দ্য স্টক। এক্স রাইট প্রাইস অফ দ্য স্টক, অর্থাৎ রাইট এক্স হয়ে যাওয়ার পরে, অর্থাৎ রাইট পূর্ণ হয়ে যাওয়ার ফলে ফার্মের শেয়ারের মূল্য কত, আর দ্য ভ্যালু অফ রাইট, রাইটের মূল্য কত। তাহলে এতে আসো দ্য এক্স রাইট প্রাইস অফ দ্য স্টক, এটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। দেখো এখানে এক্স রাইট পিএক্স, পিএক্স হলো কি? শেয়ারের প্রাইস, কখন? এক্স রাইট প্রাইস, এই এক্সটাকে হলো পিএক্স হলো প্রাইস অফ এক্স রাইট বা এক্স রাইট প্রাইস অফ স্টক। এটা বের করার জন্য আমরা অ্যাপ্লাই করবো পি নট ইন্টু এন প্লাস এস ইজ ডিভাইডেড এন প্লাস ওয়ান। তাহলে এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো, যে এখানে দেওয়া আছে পি নট ইজ ইকুয়াল টু কারেন্ট সেলিং প্রাইস, এস ইজ ইকুয়াল টু সাবস্ক্রিপশন প্রাইস। সাবস্ক্রিপশন প্রাইস কত? সাবস্ক্রিপশন প্রাইস আমরা এখানে দেখবো কিভাবে আমরা বের করবো, এটাও দেখবো। তারপরে নাম্বার অফ নিউ শেয়ার কত? নাম্বার অফ নিউ শেয়ার হলো 4 লাখ। নাম্বার অফ রাইট টু বাই এ নিউ শেয়ার, এটা কত? আমরা এখানে এই ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করব, যে তার কোম্পানির বাজারে এক্সিস্টিং শেয়ার কত? এক্সিস্টিং শেয়ার হলো 6 লাখ, আর সে নতুন শেয়ার ইস্যু করবে কত? 2 লাখ। তাহলে এখানে 2 লাখের বিপরীতে 6 লাখ, তাহলে 3 রাইট, অর্থাৎ একটা শেয়ার ক্রয় করার জন্য 3টা রাইট লাগবে। একটা শেয়ার ক্রয় করার জন্য কয়টা রাইট লাগবে? 3টা রাইট লাগবে। তাহলে 3টা রাইট লাগলে, তাহলে আমরা এখানে এই ফর্মুলাতে মানগুলি বসাই। পিএক্স, তাহলে পিএক্স আমরা বের করব। তাহলে প্রথমে আসি পিও, বাজারে মার্কেট প্রাইস কত? 20 টাকা, আর এন হলো নাম্বার অফ রাইট কত? 3, আর এস হলো সাবস্ক্রিপশন প্রাইস কত? 16, আর এন এর মান হলো 3 প্লাস 1, তাহলে কত? 19 টাকা।
তাহলে এক্স রাইট প্রাইস অফ স্টক, কোম্পানির এক্স রাইট প্রাইস হলো 19 টাকা। তারপরে ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ রাইট কত? ভ্যালু অফ রাইট বের করার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। রাইট অন পি নট মাইনাস এস ডিভাইডেড এন প্লাস 1। তাহলে মানগুলি বসাই, তাহলে আমরা পাচ্ছি পি নট ইজ ইকুয়াল টু 1 টাকা। অর্থাৎ তোমার ভ্যালু অফ রাইট কত? 1 টাকা। এই ভ্যালু অফ রাইট 1 টাকার কারণে তুমি 19 টাকা দিয়ে শেয়ারটা ক্রয় করতে পারবে। বাজারে শেয়ারের দাম কত? 20 টাকা। আর এই 1 টাকা রাইট পাওয়ার কারণে শেয়ারের দাম হচ্ছে তোমার কাছে 19 টাকা। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত হিসেবগুলো সম্পাদন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সময় স্বল্পতার কারণে আমরা রাইট শেয়ারের আরো অনেক প্র্যাকটিস আছে, ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস, এগুলো আমরা দেখার সুযোগ পাইনি। তবে তোমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে তোমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করবা। আর আমরা এখানে যে কনসেপ্টগুলো আলোচনা করেছি এগুলি পুঁজিবাজার সংক্রান্ত বা শেয়ার বাজার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। তোমরা অবশ্যই এই কনসেপ্টগুলো এবং এই এলিমেন্টসগুলো বোঝার চেষ্টা করবে। এই এলিমেন্টসগুলি যদি বুঝো তাহলে পুঁজিবাজারে লেনদেন করা বা পুঁজিবাজারে লেনদেন বোঝা তোমাদের জন্য অনেক সহজ হয়ে থাকবে। ধন্যবাদ, ভালো থাকবে।